গাড়িটা বিগড়েছে। আছে না মারা অ্যাকশন আমার তবে তার এটা কাটানোর জন্য আমি একটা স্ট্রেট এক্স এর নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গবাজ প্রাইম। আশা করি অচেনা বন্ধু আপনারা দেখেছেন, দেখে তার প্রতিক্রিয়াও হয়তো আপনারা দিয়েছেন, কিন্তু একটা ফিল্ম বানাতে গেলে যে কতখানি ধৈর্য এবং কতখানি সময় প্রয়োজন হয় সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন আজকে যখন আমি অচেনা বন্ধু ফিল্মটি কেটে কেটে আপনার রিভিউ করব। অ্যাট দ্য সেম টাইম এর বিটিএসগুলো আরও টেকনিক্যালি দেখাবো। লাস্ট এপিসোডসে বা এপিসোডসে যেটা আমি ক্রিয়েটিভ কর্নার্সে বলেছিলাম, সেটা বলেছিলাম আমাদের যারা রয়েছে তাদের কথাগুলো বলেছিলাম, তারা বলেছিল ফিল্মটাকে দেখার জন্য, এবং কিছু পোর্শনের কথাও আমি অ্যাড করি। বাট আজকে খুব টেকনিক্যালি কিছু কিছু সিন ধরে ধরে আমি কিছু সিন ধরে আমি অ্যানালাইজ করার চেষ্টা করব, যাতে যারা বার্ডিং ফিল্ম মেকার রয়েছেন তারাও বুঝতে পারবে এবং দর্শকরাও বুঝতে পারবে একটা ফিল্ম বানাতে গেলে কতখানি প্রতিকূলতার মধ্যে যেতে হয়। তো আমি পুরো একেবারে ফিল্মের প্রথম থেকে ধরি। প্রথমে আপনারা যেরকম দেখেছেন যে প্রথমে একটা ড্রোন শট ছিল, এবং সেই ড্রোন শটটা নিতে গিয়েও আমাকে কতবার প্রবলেম, বিকজ সেদিনকে বৃষ্টি পড়ছিল এবং এই ফিল্মটা 2 দিন ধরে আমাকে শ্যুট করতে হয়, বিকজ প্রথম দিন যে শ্যুটটা করেছিলাম সেটা ঠিক মতন করে হয়নি। তার কারণ থ্যাঙ্কস টু আমার একজন মানে পার্টনার বলুন, মেম্বারই বলবো, কোর মেম্বার ছিলেন, বহুদিন ধরে কাজ করেছেন, বহু ফিল্মে ছিলেন এবং ওনার অনেক অ্যাওয়ার্ডস যেগুলো পেয়েছি বিপাশা 2.0 সেখানে ছিল, কিন্তু সেদিনকে যা উনি করলেন তারপরে ওনাকে নিয়ে কাজ করাটা খুব চাপ হয়ে গেছিলো, কারণ একটা মতান্তর হয়। তো সেইটা জন্য সেই দিনের ফিল্মটা হয়নি। তার কিছু অংশ আপনারা দেখুন। তারপর এটা বলে দে ভাই, একবারে করে যাবো। ট্রিমস্টোন দুবার হয়েছিল, আবার মনে হয় উফ। আপনি বসুন, আমি আমার পরিচিত ডাক্তারবাবুকে কল দিই, আপনাকে একবার দেখে নিই। আমার আপনার কাজ আমার জন্য 15 হলো। ছি কি ওইটা বলবি না, এইটা হবে না অ্যাকচুয়ালি, এত লাইট আসছে না। অ্যাকশন। দুবার হয়েছিল, আবার মনে হয় অ্যাকশন। তা কি দেখলে? সিরিয়াস কিছু না, সেরকম কিছু না, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, আশা করি কমে যাবে। সো বন্ধুরা, এটা ছিল আগের সিকোয়েন্স বা আগের দিন যেটা আমি করতে চেয়েছিলাম ফিল্মটার প্রথম ডেতে সেটা, এবং তারপরে এটাকে রিশাফেল করলাম করে, মানে ফিল্মটা যেটা আপনারা দেখলেন তার কিছু কিছু পোর্শনকে দেখে আমি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার চেষ্টা করব। তা চলুন শুরু করা যাক। আমি প্রবেশ, ইউ আর ওয়াচিং ক্রিয়েটিভ কর্নার ফ্রম দ্য ডিরেক্টর ডেস্ক। তো বন্ধুরা, প্রথমে যে শটটা আপনারা দেখেছিলেন সেটা ছিল একটা ড্রোন শট। তো ড্রোন শটটা নিয়েছিলাম, সেভাবে করে শুরু করি। স্ক্রিন প্লেতে একটু ডিফারেন্ট ছিল, আমি একটু এডিটিংয়ের সময় এটাকে একটু চেঞ্জেস করি। সেই জন্য যারা কো-অ্যাক্টর ছিল কখনো কখনো বলে এটা কীরকম হলো, আমাদের তো এরকম স্ক্রিপ্ট ছিল, তো এটা হতেই পারে, ফিলটা আনার জন্য আমি সেরকম করি। তো প্রথমে বলি, নতুন দুজনকে দেখেছেন। একজন মানে আমিও অভিনয় করতে হয়েছিলো, কেন করতে হয়েছিলো সেটা আমি এখন বলবো না, পরে কোনো সময় বলবো। তা আমাকে করতে হয়, এবং আমার পাশে যিনি আমার অ্যাসিস্ট্যান্ট ছিলেন উনিও নিউ কামার, আর সুমি এখানে ইন্ট্রোডিউসড হয়। তো সুমির এই শর্টসগুলো আপনারা দেখতে পারেন। এই সময়ে আমরা কিন্তু রোদ পেয়েছিলাম, বাট ওই দিনেই আমি যখন অন্য শর্টগুলো নিই তখন কিন্তু বৃষ্টি ছিল। তো ফিল্মটা যখন আপনারা দেখলেন তখন এগুলো কিছুই বুঝতে পারেননি, কারণ এরকমই হয়, পোস্ট প্রোডাকশনে সব কিছু এগুলোকে ঢেকে দেওয়া যেতে পারে।
তো যদি প্রকৃতি সঙ্গে থাকে তাহলে পোস্ট প্রোডাকশনের কাজটা অনেকটা কম হয়, কিন্তু এখানে একটু বেড়ে গেছিলো। বেড়ে যাওয়ার আরও কারণ ছিল অ্যাক্টাররা যারা ছিল তারা যেমন কাজ ভালো করেছে, আমাকে ঝুলিয়েছিল এবং অনেক বেগ পেতে হয়েছিল। যদি এই পোর্শনটা আপনারা দেখেন গাড়ির ভেতর, কারণ গাড়িতে শোভম বলেছিল না যে আমি পেছনে ধরে, ইটস ভেরি ডিফিকাল্ট টু টেক দ্য শট। তো সেইটার ক্ষেত্রে এইটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন এখানে এইটুখানি পোর্শন করতে গিয়ে আমাকে কতবার রিটেক নিতে হয়েছিল। চলুন দেখে নিন। আসতেই হয়। আমার বাংলাদেশটা ঠিক দেখা হয়নি। অ্যাকচুয়ালি আমার দাদু মারা যাওয়ার পর বাংলাদেশটা আমার দেখা হয়নি। পার্টিশন হওয়ার পর দাদু অ্যাকচুয়ালি আমার দাদু মারা যাওয়ার পর বাংলাদেশটা আমার দেখা হয়নি। পার্টিশন হওয়ার পর দাদু এখানে চলে আসে, তারপর স্কুল এখানে, তারপর আমরা সাউথ সিটিতে শিফট করি। কলেজ ছিল আশুতোষ। এবার আসি সুপ্রতিম। সুপ্রতিম একটু খুব সাংঘাতিক এখানে অভিনয় করেছে, আমার ভালো লেগেছে, কিন্তু প্রথমে উনি করছিল না। আমার মনে হয় ওকে আমি মাঝে মধ্যে বলি তুই কি 2 স্ট্রোক ইঞ্জিন, তোকে 2-3বার কিছু যদি জোরে কথা বলবো, বকাঝকা করবো, তারপর তুই করবো। কিন্তু ও খুব ভালো দিয়েছে। কিন্তু এই যে সিকোয়েন্সটা এখন আপনারা দেখবেন, এই সিকোয়েন্সটা করতে গিয়ে ওকে কতবার করে আমাকে টেক নিতে হয় এটা দেখে নিন। অ্যাকশন। কি কি বুঝলে? সিরিয়াস কিছু? আমি ওষুধ দিচ্ছি, আশা করি কমে যাবে। তবে আমার মনে হয় উনি কিডনি স্টোনের ব্যথায় প্যানিক করছেন। তবে এটা কাটানোর জন্য আমি একটা স্ট্রেট এক্সের চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। মনে হয় মাসেলের ক্র্যাম্প, অনেকক্ষণ গাড়িতে একবার উঠেছিল। তুই না চিন্তা করবেন না, মনে হয় ম্যাসেল ক্র্যাম্প, অনেকক্ষণ এক জায়গায় ঘুরেছিল কি একবারে? না, তা ছিল। ঠিক আছে, কিছু বলে ফোন করুন। আমি নিজে কনসেন্ট্রেট কর না, ঢুকিয়ে দেবো আজকে। ব্রেকআপ জানো না? কি বুঝলে? সিরিয়াস কিছু? আচ্ছা, আপনি যখন শুয়েছিলেন না উঠে পড়েছিলেন? অ্যাকশন। কি কি বুঝলে? সিরিয়াস কিছু? আমি ওষুধ দিচ্ছি, আশা করি কমে যাবে। আচ্ছা। তবু মনে হয় উনি কিডনি স্টোনের ব্যথায় প্যানিক করছেন। এর জন্য একটা স্ট্রেট এক্সরে করাবেন। বাড়ি এখানে? তোমার আত্মীয়? বন্ধু বলতে পারো। বাড়ি এই সাউথ কলকাতার সাউথ সিটিতে। তা সে তো তোমার এখনকার বাসস্থানের দিকে। এগুলো খাইয়ে দিও, লাঞ্চ হয়ে গেলে আগে একটা দিও। চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবেন। মনে হচ্ছে মাসেল ক্র্যাম্প। গাড়িতে বসেছিলেন তো অনেকক্ষণ একভাবে। শোভন আগাগোড়াই খুব একজন ভালো অভিনেতা আমি বলবো, বিকজ অভিনেতার থেকে বড় কথা ওর ভয়েস টেক্সচারটা খুব দারুণ। আর টেকনিক্যালি ও অনেকটা সাউন্ড কোনো ডায়লগ ডেলিভারি করার জন্য। কেন টেকনিক্যালি সাউন্ড? কারণ ও যেই ওয়ার্ডসগুলোকে ও সুন্দরভাবে ভেঙে নেয়, তাতে কি হয় যখন আমি 3-4টে যদি টেকও যদি নিই তাহলে আমাকে কাটতে বা জুড়তে সুবিধা হয়। এটা শোভনের একটা ইউএসপি। ও চিন্তা করে কি চিন্তা করে না সেটা আমি জানি না, বাট ওর কাছ থেকে আমি এই জিনিসটা পাই অ্যান্ড এটা সত্যি অ্যাডমায়ারেবল। সেকেন্ডলি ও এখানে ওর ডায়লগ জন্য ঠিক মতন মুখস্থ করেনি, সেই জন্য অনেকবার হড়কেছে। আর সেই হড়কানোর কিছু সিন আপনারা দেখুন তো, এবার মেলাতে পারেন কিনা যে ফিল্মটা দেখেছিলেন তার সঙ্গে। তাহলে ওখান থেকে ওই ডায়লগটা তুই বলবি, এই হলো আমার বাড়ি, বসুন, রিল্যাক্স, বডি একটু রিল্যাক্স করে তারপর না হয় আপনার কাজে যাবেন। হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁটা বলেছেন, হ্যাঁ বলুন। আপনি বুঝতে পারেন তো, বসেই বলুন এখানে। হ্যাঁ বলেছেন, হ্যাঁ। তবে ডকট্রিন থাকলে ভালো হতো। ডকট্রিন সেটা আবার কি? আমি শোভনকে এই অ্যাঙ্গেলে ধরবো, ওই অ্যাঙ্গেলেই থাকবি শোভন, একটু ঢোক ওর দিকে দাও। হ্যাঁ, আমি শোভনকেই ধরছি, আমি এইটাতে ওকে আর নেবো না।
ভালো হবে। ঠিক আছে, এই যন্ত্রণা কাপড় মুখটা ঠিক থাকবে। ঠিকই আছে। আমি বলছিলাম অ্যাকচুয়ালি যে ঠিক আসছিল না, কিছুটা করো। যাচ্ছি আমি। হ্যাঁ, অ্যাকশন। একটু রিল্যাক্স করে শোন, ঠিক এরকম জায়গায় থাক, তাহলে এই লাইটটা তোকে গার্ড করাবো অ্যাকচুয়ালি। হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভাবে করে থাক। যাই। হ্যাঁ, অ্যাকশন। একটু রিল্যাক্স করে তারপর না হয় আপনার কাজে যাবেন। ঠিক আছে, একটা ডক্টর হলে ভালো হতো। ডক্টরিন? সেটা ডক্টরিন না, ডক্টরিন থাকলে ভালো হতো। হ্যাঁ, ডক্টরিন থাকলে ভালো হতো। ডক্টরিন সেটা আবার কি? অ্যাকশন। ডক্টর থাকলে ভালো হতো। ডক্টরিন? সেটা আবার কি? পেন কিলার, এই কিডনিতে স্টোনের জন্য। কিডনি স্টোন হয়েছিল 2 বার। তুই ছেড়ে যাচ্ছিস কেন? শোন, ডায়লগ, ফ্যান চালাবি? একটু ফ্যান চালিয়ে বস। এই একটু বসুন, রিল্যাক্স করো, তারপর না হয় আপনার কাজে যাবেন। হ্যাঁ ঠিক আছে, চল। অ্যাকশন। একটু বসুন, রিল্যাক্স করুন, তারপর না হয় আপনার কাজে যাবেন। ডক্টর হলে ভালো হতো। ডক্টরি? সেটা আবার কি? পেন কিলার, ওই কিডনিতে স্টোন হলে খেতাম। কিডনি স্টোন? 2 বছর আগে একবার হয়েছিল, আবার মনে হয়। আপনি বসুন, আমি আমার এক ডাক্তার বন্ধুকে কল দিই, সে বরং আপনাকে একটু দেখে নিক। ছি, এবং আমার জন্য আপনার কাজ পুরো বন্ধ হয়ে গেল। ছি, আপনি কি বলছেন? 2 বার হয়েছিল, আবার মনে হয়। আপনি বসুন, আমি বরং আমার এক ডাক্তার বন্ধুকে কল দিই, সে আপনাকে দেখে নিক। দেখুন তো, আমার জন্য আপনার কাজটা কেমন বন্ধ হয়ে গেল। ছি, আপনি কি বলছেন? দাঁড়ান, আগে কলটা দিই। হ্যালো। হ্যাঁ, দাদা, ও হ্যালো হ্যাঁ বলছে, এবার আপনি এবার তো হাতের কিছু না। ঠিক আছে, যাই। হ্যাঁ, তুই বলবি হ্যালো হ্যাঁ বলবি। হ্যাঁ, নাও কাম টু দ্য রাজকুমার, অর্থাৎ অমিয়, যে অমিয় রোলটা প্লে করে। রাজকুমার দা আমাকে প্রথম থেকে শুরু করেছিল এই ফিল্মে এই করতে, যেটা আমি অনেকবার বলেছি। বাট জোকস অ্যাপার্ট, ওনার স্ক্রিন প্রেজেন্সটা ভালো ছিল এবং উনি ভালো করেছেন। যদি এই সিনটা আপনারা দেখেন, ওই সিগারেট খাওয়ার সময়, এখানে একটু চেঞ্জেস হয়, কারণ ওই যে বললাম অনেক সময় টাইম নিচ্ছিল এটা করার জন্য। তো এবার কখনো কখনো ইনস্ট্রাকশন ফলো করতে ওনার অসুবিধা হয়, মাইট বি। বাট এইটা করেছে, কিন্তু ওর এই পোর্শনটা না আমার প্রচণ্ড ভালো লেগেছে। তার আগের পোর্শনটা আপনারা দেখেছিলেন কতবার করে ওই দাদু পার্টিশনের পরে দাদু এখানে চলে আসা এবং আমাদের বসবাসটা ওই গোবরডাঙ্গাতে হওয়া, এইটা বলতে গিয়ে উনি কতবার হটকেছিলেন। কিন্তু তারপরে যখন এইটা আসে ওই সিগারেটের খাওয়ার ব্যাপারটা, তখন উনি কিন্তু ওনার জায়গাটা দারুণ বলেছেন। চলুন দেখে নিন এটা। সিগারেট চলে, কিন্তু এখন আর খাই না। কেন? অ্যাকশন। সিগারেট চলবে? চলতো, এখন আর চলে না। কেন? দেখুন, কলকাতায় এত ধোঁয়া যে এরপরে আবার সিগারেট খেয়ে ধোঁয়া ঢোকানোর কোনো মানেই হয় না। বেশ, এবার আসি সুমির কথায়। সুমি যেহেতু নতুন, ও আগেও নাটক করেছে এবং ওর কথা বলা স্টাইল বেশ ভালো লেগেছে। হয়তো আমাদের সঙ্গে যদি যুক্ত তো হয়ে গেছে, যদি কন্টিনিউ করে তো ওকে দিয়ে অনেক কাজ করানো যেতে পারে, কারণ কিছু কিছু প্রজেক্টস আমার মাথায় রয়েছে। আমার মনে হয় ওকে দিয়ে করলে ভালো হয়, কারণ একটি মানে নববধূ বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের পালা এরকম বা একটা ভালো প্রেমের কাহিনী যদিও করা যায়, আমি মনে হয় ওকে দিয়ে করাতে পারবো, এটা আমার মনে হচ্ছে। তো প্রজেক্ট সেরকম ভাবলে ওকে নিয়ে করব। যেহেতু প্রথম দিনই ও কিন্তু বেশ ভালোই কাজ করেছে। ওর আর রাজ বলে যে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছিল ওই সার্ভিস ম্যানেজারের ওখানে যখন আমি আসলাম, তো ওই রাজ আর ওকে নিয়ে একটা হয়তো ফিল্ম খুব শীঘ্রই আসবে। তো এইটা ছিল মোটামুটি অচেনা বন্ধুর 1
ডিরেক্টরদের কাজের ব্যাপার। টেকনিক্যালি আমি যদি বলি এবার এডিটিং ক্ষেত্রে আমি এটা একটু সেপিয়া টোনে রেখেছিলাম, কারণ যেহেতু ফ্ল্যাশব্যাক দেখাচ্ছিল আর সেটা আমার ইন্টারপ্রিটেশন, এবং কিছু কালার গ্রেডিংটা একটু ডিফারেন্ট করে করেছি। গানটা খুব সুন্দরভাবে আমাকে বানাতে হয় ওই ফ্রেম করে, পুরো গানটা এখানে আপনারা পাননি, হয়তো পুরো গানের একটা ভিডিও পরে করব যদি সময় পাই। তো গানটা লেখা কিছুটা আমার, কিছুটা হেল্প অফ দ্য কম্পিউটার জেনারেটেড, এবং গানের ভয়েসটা কিন্তু পুরোপুরি এসছে কম্পিউটার জেনারেটেড উইথ দ্য হেল্প অফ দ্য এআই। এআই আসাতে যেটা আমার সুবিধা হয়েছে, আমাকে যখন কাউকে দিয়ে গান করাতে হতো, এখন কিন্তু সেটা করানোর দরকার পড়ে না। এআইকে ইউজ করে আমি কিন্তু বেশ সুন্দর সুন্দর করে গানের ফ্লেভার দিতে পারছি। তো থ্যাঙ্কস টু দ্য টেকনোলজি। টেকনোলজি খারাপ নয়, টেকনোলজিকে যদি প্রপার ওয়েতে ইউজ করা যায় আর ফ্লেভার হয়। কারণ গান তৈরি করা, কম্পোজ তো করতাম আগেই, কম্পোজ করে সেটাকে কাউকে দিয়ে গাওয়ানো অনেক টাফ হয়ে যেত, সময় পেতাম না। যেহেতু ফাস্ট প্রোডাকশন খুব ফাস্ট হচ্ছে, আর পুরো কাজগুলো যেহেতু আমাকে একা একাই করতে হয়, সেই জন্য এআই আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে। থ্যাঙ্কস টু দ্য এআই জেনারেটেড গানগুলো যেটা করি, কিন্তু এর লেখাগুলো মোটামুটি আমারই থাকে উইথ দ্য হেল্প অফ দ্য এআই ডেফিনেটলি। তো আশা করি আপনাদের অচেনা বন্ধু ভালো লেগেছে। যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বাস এইটুখানি। পরের কোনো ক্রিয়েটিভ কর্নার ফোন ডিরেক্টর ডেসে আবার কোনো ফিল্ম রিভিউজ বা বিটিএস নিয়ে আমি হাজির হব। বাই, টেক কেয়ার, নমস্কার, ভালো থাকবেন।